হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক বাংলার বর্ণমালা এবং তাদের উচ্চারণগত বৈশিষ্ট্য। বাংলা বর্ণমালা পড়ার আগে আমরা ধ্বনি সম্পর্কে একটু জেনে নেব। ধ্বনি কি? ধ্বনি বা যেটাকে আমরা শব্দ বলে থাকি সেটি হলো যখন বাকযন্ত্র থেকে নিঃসৃত যে আওয়াজ সেটিকে আমরা বলে থাকি ধ্বনি। যখন আমরা কথা বলা প্রথম শুরু করি তখন আমাদের কণ্ঠে যে স্বরপল্লব থাকে সেই স্বরপল্লব দুটি কম্পিত হয় এবং সেখান থেকেই কিন্তু আওয়াজ সৃষ্টি হয়। তো সেটিকে বলা হয় ধ্বনি। ধ্বনির পরে আসে বর্ণ। বর্ণ কি? যখন আমাদের সেই ধ্বনিগুলি একটি লিখিত রূপ আকার ধারণ করে সেটিকে বলা হয় বর্ণ। বর্ণ দু প্রকার, একটি স্বরবর্ণ আর একটি ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কি? স্বরবর্ণ হচ্ছে যে সমস্ত বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হয়, অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না, সেটিকে বলা হয় স্বরবর্ণ। অ থেকে ও পর্যন্ত বর্ণগুলি হচ্ছে আমাদের স্বরবর্ণ। এক্ষেত্রে আসি, সেই স্বরবর্ণের মধ্যেও আবার প্রকারভেদ রয়েছে। কি কি প্রকারভেদ? একটি হচ্ছে যৌগিক ধ্বনি বা যৌগিক বর্ণ, আরেকটি হচ্ছে মৌলিক বর্ণ। যৌগিক বর্ণ কি? যে সমস্ত বর্ণগুলি উচ্চারণকালে একসাথে শুধুমাত্র সেই বর্ণ ছাড়াও অন্য আরেকটি বর্ণের প্রকাশ সেখানে বিদ্যমান। অর্থাৎ আমরা যদি ওই উচ্চারণ করি, আমরা যদি ও উচ্চারণ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দুটি করে বর্ণ পাচ্ছি। ও প্লাস রস্বই তবেই আসছে ওই, ও প্লাস রস্বউ তবেই আসছে ও। আর বাকি যে সমস্ত বর্ণ রয়েছে অর্থাৎ অ, আ, দু রকমের ই বা হ্রস্ব দীর্ঘ, এই ধরনের বাকি যে বর্ণগুলো রয়েছে সেগুলো হচ্ছে মৌলিক স্বর বা মৌলিক বর্ণ। এছাড়া আমাদের এই বর্ণের মধ্যে আর কোনো প্রকারভেদ নেই। নেক্সট চলে আসি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে প্রথমত আগে জানতে হবে ব্যঞ্জন বর্ণ কাকে বলে। যে সমস্ত বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অন্য কোনো বর্ণের সাহায্য অর্থাৎ স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হয়, তাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমাদের প্রত্যেকটি বর্ণই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এবার এই ব্যঞ্জন বর্ণের মধ্যে আমাদের বেশ কিছু প্রকারভেদ রয়েছে। যেমন আমাদের ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় আমাদের স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ কেন বলা হচ্ছে? তার কারণ যখন এই বর্ণ বা বর্ণ সমষ্টি যখন উচ্চারিত হচ্ছে তখন মুখবিহবারের কোনো না কোনো স্থান জিহ্বা স্পর্শ করে তারপর সেটা উচ্চারিত হচ্ছে, সেই জন্য এই 25টি বর্ণকে বলা হচ্ছে স্পর্শ বর্ণ। প্রত্যেকটা যদি আমরা 5টি করে ডিভিশন করি, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত লেখাকালে ক থেকে ম, চ থেকে ঞ, এই রকমভাবে প্রত্যেকটা লাইনে যদি 5টি করে আমরা বর্ণগুলিকে লিখে থাকি, সেই প্রত্যেকটা 5টি বর্ণের প্রথম যে বর্ণটি সেটি হলো আমাদের সেই বর্ণগুলির বর্গ। এইভাবে আমাদের কিন্তু ক থেকে ম পর্যন্ত 5টি আমাদের বর্গ রয়েছে। কি কি? ক, চ, ট, ত, প। কয়ের ক্ষেত্রে আমাদের লাস্ট যেটা রয়েছে ঙ, চয়ের ক্ষেত্রে রয়েছে ঞ। এইরকম ভাবে যে সমস্ত বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অন্য কোনো বর্ণের সাহায্যে উচ্চারিত হয়, সেটিকে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমাদের প্রথম 25টি বর্ণ অর্থাৎ ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। কেন বলা হয় স্পর্শ বর্ণ? তার কারণ হচ্ছে যখন এই বর্ণগুলো উচ্চারিত হয় তখন জিহ্বা মুখবিহবারের কোনো না কোনো স্থান স্পর্শ করে তারপর উচ্চারিত হয় বলে এটিকে বলা হয় স্পর্শ বর্ণ। প্রত্যেকটি বর্ণ আমরা যদি 5টি করে, একটি লাইনে যদি 5টি করে প্রত্যেকটা বর্ণ রাখি, সেই বর্ণগুলির প্রথম বর্ণগুলিকে বলা হচ্ছে বর্গ, সেই বর্ণগুলির বর্গ। অর্থাৎ এই ক থেকে ম পর্যন্ত আমাদের যে কটি বর্ণ রয়েছে সেই কটির প্রথম বর্ণগুলি অর্থাৎ ক, চ, ট, ত, প, এই 5টি বর্ণকে বলা হচ্ছে সেগুলির বর্গ। নেক্সট, সেই বর্ণগুলির একদম শেষের বর্ণগুলো অর্থাৎ ঙ, ঞ, মূর্ধন্য, দন্তেন্য, ম,
এই প্রত্যেকটা বর্ণকে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ। তার কারণ এগুলি মুখ বিহ্বরের পরিবর্তে এই ধরনের যে বর্ণগুলোকে আমি মেনশন করলাম সেগুলো নাসিকা দিয়ে তাদের শ্বাসবায়ুটা নির্গত হয়, সেই জন্য সেটাকে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ। এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যঞ্জন বর্ণের, আরও ইন ডিটেলসে আমরা পরের দিকে আলোচনা করব। এর থেকে বেশি আমাদের এখান থেকে প্রশ্ন হিসেবে যদি আমরা জানতে চাই তাহলে সেখানে দেখা যাবে আমাদের এখানে 5 থেকে 6 নম্বরের প্রশ্ন আসে। এইগুলোকেই যদি আমরা ফুললি ফোকাস করি তাহলে আশা করি আমরা প্রত্যেকটা পরীক্ষায় এগুলোর থেকে আমরা কমন পেতে পারি। এছাড়াও আমি আরও দুটো জিনিস বলে রাখি যেগুলো আমাদের ইনক্লুডেড না, কিন্তু তার সত্ত্বেও প্রশ্ন দিয়ে দিতে পারি। সেটি হচ্ছে বর্ণ হয়ে যাবার পরে নেক্সট যেটা আসে সেটা হচ্ছে শব্দ। শব্দ কাকে বলে? শব্দ হচ্ছে পাশাপাশি বর্ণগুলি যদি বসে মনের ভাব প্রকাশ করে তখন সেটিকে বলা হচ্ছে শব্দ। এবং শব্দ যখন এরকমভাবে প্রত্যেকটি শিশুই প্রথমে 2 অক্ষরের শব্দ শেখে, তারপর 3 অক্ষরের দিয়ে শব্দ শেখে, শব্দ যখন তার জানা হয়ে যায় তখন নেক্সট আসে বাক্যতে। বাক্যর ক্ষেত্রে কি, যখন সেই শব্দগুলি পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন সেটিকে বলা হয় বাক্য। শুধুমাত্র পাশাপাশি বসলেই হবে না, একটা মিনিংফুল বা একটা অর্থযুক্ত মানে থাকতে হবে, তখনই সেটা একটা বাক্য হবে, আর না হলে সেটা বাক্য হবে না। এইরকমভাবে আমরা ধ্বনি থেকে বর্ণ, বর্ণ থেকে শব্দ এবং শব্দ থেকে বাক্যে পরপর পরপর আসতে পারি। ওকে, আজকে এই পর্যন্তই। এর পরবর্তী টপিক নিয়ে আমরা আলোচনা